তাহলে দেখো চারটা উদাহরণ দেওয়া আছে, আমরা প্রথমে একটু বুঝি, তারপর আমরা কিভাবে অ্যান্সার করব সেটা দেখব। ওকে, মনে করো কার নাম নিয়ে বলবো, ধরো এই যে আমাদের সিয়াম, ঠিক আছে? ধরো সিয়ামের বান্ধবী, খুব ক্লোজ বান্ধবী, সে হচ্ছে খোদা না করো করোনায় আক্রান্ত হয়েছে, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এখন সবাই সিয়ামকে মানা করতেছে, না তুমি দেখতে যাও না, যাও না, কিন্তু সিয়াম তো জানে যে তার সাথে জীবন মরণের একটা সম্পর্ক, যে বাঁচবো একসাথে মরবো একসাথে, তাহলে সে কিভাবে দেখতে না যায়? তো সিয়াম করলো কি, হাসপাতালে দেখতে চলে গেল তার বান্ধবীকে। আচ্ছা, এখন দেখো এরপরে কি হলো, এই তার বান্ধবীর থেকে করোনা সিয়ামের শরীরে ঢুকলো। আচ্ছা, এরপরে কি হলো, সিয়ামের ভিতরে সেই করোনার এগেনস্টে কি তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলো। তাহলে এখন খেয়াল করো, এই যে অ্যান্টিবডি, এটা কি সিয়ামের শরীরের ভিতরে তৈরি হয়েছে না? তাহলে সক্রিয় না অক্রিয়? অবশ্যই সক্রিয়। আর এটা কি প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে না? তাহলে কি হবে, এটা প্রাকৃতিক সক্রিয়। আচ্ছা, এরপর খেয়াল করো, এখন মনে করো এটা দেখে আমাদের মোমেন মুন্সি ভাই ভয় পেয়ে গেছে যে আই হাই করোনা হচ্ছে সব দিকে, তাহলে এক কাজ করি, আমি করোনার ভ্যাকসিন নিয়ে ফেলি। তাহলে মোমেন মুন্সি ভাই কি করলো, করোনার ভ্যাকসিন নিল। দেখো সে কিন্তু অ্যান্টিবডি নেয় নাই, কি নিছে, ভ্যাকসিন নিছে। নেওয়ার পর কি হয়েছে, এই মুন্সি ভাইয়ের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হইলো। তাহলে খেয়াল করে দেখো, অ্যান্টিবডি কিন্তু মুন্সি ভাইয়ের শরীরের ভিতরেই তৈরি হয়েছে, কিন্তু এটা কি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে? না, সে করছে কি, ভ্যাকসিন নিছে তারপরে তৈরি হয়েছে, তাহলে কৃত্রিম ভাবে। তাহলে এই যে ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হলো, এটা কি হবে, কৃত্রিম সক্রিয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো অক্রিয়। অক্রিয় মানে কি, আমরা অন্য কারো কাছ থেকে অ্যান্টিবডি পাবো। ওকে, খেয়াল করো, এখন একটা বাচ্চা মায়ের দুধ পান করে, তাহলে সেই মায়ের দুধে অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি কি হলো, বাচ্চার শরীরে চলে আসলো। এখন খেয়াল করো, বাচ্চার শরীরে যে অ্যান্টিবডি আসছে, এটা কি বাচ্চার শরীরে তৈরি হয়েছে? হয় নাই, বাচ্চা মায়ের কাছ থেকে পাইছে। তাহলে দেখো এটা সক্রিয় না অক্রিয়? অবশ্যই অক্রিয়। আর যেহেতু মায়ের কাছ থেকে সে প্রাকৃতিক ভাবে পাইছে, তাহলে সেটা কি হবে, প্রাকৃতিক অক্রিয়। ওকে। আচ্ছা, এবার আসো লাস্টেরটা। মনে করো আমাদের মোমেন মুন্সি ভাই করোনায় আক্রান্ত হয়েছিল, তার শরীরে করোনার অ্যান্টিবডি আছে, সে এখন সুস্থ। এখন অন্য আরেকজন করোনায় আক্রান্ত হয়েছে, কিন্তু তার শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। আমরা কি করলাম, এই মুন্সি ভাইয়ের কাছ থেকে অ্যান্টিবডি নিয়ে এই যে ব্যক্তি এখন আক্রান্ত আছে, সেই ব্যক্তির শরীরে অ্যান্টিবডি দিয়ে দিলাম। এখন খেয়াল করে দেখো, এই যে আক্রান্ত ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি দিলাম, এই অ্যান্টিবডি কি আক্রান্ত ব্যক্তির শরীরে তৈরি হয়েছে? না। তাহলে সক্রিয় না অক্রিয়? অক্রিয়। আর যেহেতু এটা কৃত্রিম ভাবে পাঠাইছি আমরা এই অ্যান্টিবডি, তাহলে কি হবে, এটা কৃত্রিম অক্রিয়। ঠিক আছে। তাহলে এই চারটা উদাহরণ কি তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে বলো ইয়েস, তারপর আমি তোমাদের কিভাবে অ্যান্সার করতে হবে সেই টেকনিকটা শিখাই দিব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এখন পরীক্ষায় যদি আসে যে এইটা কোন ধরনের অর্জিত অনাক্রমতা, প্রাকৃতিক সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম সক্রিয়, কৃত্রিম অক্রিয়, প্রথম কথা অপশন দেখে তোমাদের মাথা ঘুরে যাবে। সেকেন্ড কথা, তোমরা তখন বসে ভাববা যে আচ্ছা নিজের শরীরে তৈরি হয়েছে না অন্যের শরীরে, প্রাকৃতিক ভাবে পাইলো না কৃত্রিম ভাবে, এই চিন্তা করতে করতে যাবে 2 মিনিট, তারপর 3 নম্বর মিনিটে ভুল একটা দাগাই দিয়ে চলে আসবা। এখন আমাদের তো এত সময় নাই, তাই না? তাহলে আমরা কি করব, যাতে একদম ফটাফট 10 সেকেন্ডে দাগাই ফেলতে পারি, এই জন্য আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। যেমন খেয়াল করো, প্রাকৃতিক সক্রিয়, এই প্রাকৃতিক সক্রিয়কে আমরা শর্টকাটে ডাকবো প্রাস। ঠিক আছে। এখন প্রাস মানেই মনে রাখবা হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ। প্রাস মানেই হচ্ছে হাস। তাহলে যদি পরীক্ষায় আসে হাসপাতালে বা ক্লিনিকে সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা, অ্যান্সার কি হবে, প্রাস, প্রাকৃতিক সক্রিয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রাকৃতিক সক্রিয় এর শর্টকাট ফর্ম কি, প্রাস। তাহলে কৃত্রিম সক্রিয় এর শর্টকাট ফর্ম কি হবে, ক্রিস। যেসব শয়তান মস্তিষ্ক ক্রাশ ভাবছিলাম, ঠিক হয়ে যাও। তাহলে দেখো কৃত্রিম সক্রিয় শর্টকাট নাম কি হবে, ক্রিস। ক্রিস 3 মুভিটা নিশ্চয়ই সবাই দেখছো, ক্রিসের কাজই কি ছিল, ভ্যাকসিন বানানো। তাহলে মনে রাখবা ক্রিস মানেই হচ্ছে ভ্যাকসিন। তাহলে যদি পরীক্ষায় আসে যে ভ্যাকসিনের মাধ্যমে অনাক্রম্যতা কোন ধরনের অনাক্রম্যতা, অ্যান্সার কি হবে, ক্রিস, কৃত্রিম সক্রিয়। ওকে। আচ্ছা, তাহলে সক্রিয় আমরা পারবো,
বাকি থাকলো কে? অক্রিয়। দেখো অক্রিয় মানে কি, আমরা অ্যান্টিবডি অন্য কারো কাছ থেকে পাবো। এখন মনে রাখবা এই অন্য কেউ হইতে পারে দুইজন, এক হচ্ছে তোমার মা কিংবা মা বাদে অন্য কেউ। এখন তোমরা এখন তোমার নিষ্পাপ মস্তিষ্ক কি বলে, প্রাকৃতিক কে হবে, মা নাকি অন্য কেউ? অবশ্যই মা। তার মানে মায়ের কাছ থেকে শিশু যে অ্যান্টিবডি পাবে এটা কোন ধরনের প্রতিরক্ষা? প্রাকৃতিক, অক্রিয়। আর মা বাদে অন্য কোনো ব্যক্তি, ধরো রোগ থেকে সেরে ওঠা ব্যক্তি, এমন কোনো ব্যক্তির কাছ থেকে যদি অ্যান্টিবডি পাই সেটা কি হবে? কৃত্রিম, অক্রিয়। ওকে, তাহলে এবার অ্যান্সার করতে পারবা? দেখো এখন কিন্তু অ্যান্সার করতে মাত্র 10 সেকেন্ড লাগবে। পরীক্ষায় আসলো হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা? কিচ্ছু চিন্তা করবে না, হাসপাতাল, প্রাস, প্রাকৃতিক, সক্রিয়, শেষ। ডিপিটি ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা কোন ধরনের প্রতিরক্ষা? ভ্যাকসিন, তাহলে ক্রিস, কৃত্রিম, সক্রিয়। আচ্ছা, মায়ের কাছ থেকে শিশুর অ্যান্টিবডি লাভ কোন ধরনের প্রতিরক্ষা? আচ্ছা, মার কাছ থেকে পাইছে, তাহলে প্রাকৃতিক, অক্রিয়। মা বাদে অন্য কারো কাছ থেকে পাইলে কৃত্রিম, অক্রিয়। ওকে, তাহলে পারা যাবে। তাহলে এই 4টা উদাহরণ যদি পরীক্ষায় আসে আপনারা কি অ্যান্সার করতে পারবেন? আমাকে একটু বলেন। শুনো, কৃত্রিম সক্রিয় শর্টকাট ফর্ম হচ্ছে ক্রিস। ক্রিস মানেই মনে রাখবা ভ্যাকসিন। যদি আসে ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরক্ষা, অ্যান্সার কি হবে? ক্রিস, কৃত্রিম সক্রিয়। ওকে, আচ্ছা, তাহলে আমি পরের স্লাইডে যাই। দেখো, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। এটা দেখে যত বিচ্ছিরি লাগতেছে এটা কিন্তু এত বিচ্ছিরি না, খুবই সুন্দর একটা জিনিস। একদম মনোযোগ দিয়ে শুনো, সবাই পারবা। দেখো, ধরো কোনো একটা এন্টিজেন, যে জীবাণু সেটাকে আমরা বলি হচ্ছে এন্টিজেন। ওকে, তো কোনো এন্টিজেন যখন আমাদের শরীরে ঢুকে সবার আগে কি হবে? ম্যাক্রোফেজ যে সেই জীবাণুটাকে খেয়ে ফেলে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস। কে করতেছে? ম্যাক্রোফেজ। আচ্ছা, এখন ম্যাক্রোফেজ যখন জীবাণুটাকে খাইলো, খাওয়ার পর সে দেখবে আচ্ছা আমি তো এক দুইটাকে খাইলাম, কিন্তু এইরকম তো হাজার হাজার ব্যাকটেরিয়া আমার শরীরে ঘুরতেছে, তো এতগুলাকে তো আমি ধ্বংস করতে পারবো না, এখন তো আমার হেল্প লাগবে। তখন সে হেল্প চাওয়ার জন্য কার কাছে যায়? যার নামে হেল্প আছে, হেল্পার টি সেল। হেল্পার টি সেলকে যে বলে যে স্যার স্যার আমাকে একটু হেল্প করেন, আমার শরীরে অনেক জীবাণু ঢুকছে। তখন হেল্পার টি সেল বলবে আচ্ছা জীবাণু তো ঢুকছে, কিন্তু সে দেখতে কিরকম? তখন ম্যাক্রোফেজ করবে কি, তার ভিতরে যে এন্টিজেনটা আছে সেই এন্টিজেনটাকে হেল্পার টি সেলের কাছে পাঠাবে, যে দেখেন এইরকম হচ্ছে জীবাণু, এইরকম জীবাণু দিয়ে আমার শরীর ভরে গেছে, এরকম জীবাণুকে ধ্বংস করতে হবে। এখন খেয়াল করো, এই হেল্পার টি সেলের কাছে এন্টিজেনকে কে উপস্থাপন করলো? ম্যাক্রোফেজ। এই কারণে ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন উপস্থাপক কোষ বা এন্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। ওকে, দেখো তোমাদের বইয়ে দেওয়া আছে এটা, অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহের 3 নাম্বার পয়েন্টের 3 নাম্বার লাইনে। ওকে, আমি একদম বলে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় আসে যে একটা গুরুত্বপূর্ণ এন্টিজেন উপস্থাপক কোষ কোনটা, অ্যান্সার কি হবে? ম্যাক্রোফেজ। বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করো, হেল্পার টিসেল দেখলো যে এটাই হচ্ছে শত্রু, তখন হেল্পার টিসেল করবে কি, সে বলবে যে সে অ্যাক্টিভেট হয়ে গেল, কার্যকর হয়ে গেল শত্রুকে দেখার পর। দেখার পর সে করবে কি, সে বলবে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, ধরো পুলিশ আর বিডিআর। তো সে বলবে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, আমি তাদেরকে এখনই জাগাচ্ছি। তো সেই 2 ধরনের সৈনিককে, একটা হচ্ছে বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করো, হেল্পার টি সেল কি করবে, যে আমার কাছে 2 ধরনের সৈনিক আছে, আমি তাদেরকে ডাকতেছি, একটা হচ্ছে আমাদের বিকোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। তাহলে এই বিকোষ থেকে কি হবে? প্লাজমা কোষ তৈরি হবে, সাথে কিছু স্মৃতিকোষ তৈরি হয়ে থাকবে জীবাণুটাকে চিনে রাখার জন্য। আর সেই প্লাজমা কোষ থেকে তৈরি হবে আলটিমেটলি অ্যান্টিবডি। আর এখানেও অনভিজ্ঞ সাইটোটক্সিক টি কোষটা অ্যাক্টিভেট হয়ে কি তৈরি করবে? কার্যকর বা অ্যাক্টিভেট সাইটোটক্সিক টি কোষ। তাহলে খেয়াল করে দেখো, আমি আরেকবার বলতেছি, যে যখনই আমাদের শরীরে কোনো এন্টিজেন ঢুকে সবার আগে কি হবে? ম্যাক্রোফেজ দিয়ে সেই এন্টিজেনটাকে খেয়ে ফেলবে, অর্থাৎ ফ্যাগোসাইটোসিস।
এরপরে ম্যাক্রোফেজটা কি করবে, এন্টিজেনটাকে নিয়ে যাবে হেল্পার টি সেলের কাছে। ঠিক আছে, তাহলে এন্টিজেনকে হেল্পার টি সেলের কাছে কে উপস্থাপন করলো, ম্যাক্রোফেজ। এই জন্য ম্যাক্রোফেজকে বলা হয় এন্টিজেন উপস্থাপক কোষ বা এন্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি। ওকে, এরপর হেল্পার টি সেল করবে কি, তার দুইটা যে সৈনিক আছে, দুই ধরনের সৈনিক, সেই দুই ধরনের সৈনিককে ডাক দিবে। একটা হচ্ছে বি কোষ আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষ। তাহলে বি কোষ থেকে আলটিমেটলি তৈরি হবে কি, অ্যান্টিবডি। তাহলে খেয়াল করো, আমাদের শরীরের জীবাণু কয়ভাবে ধ্বংস হতে পারে, আসলে দুইভাবে। একটা হচ্ছে অ্যান্টিবডির মাধ্যমে আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে। যদি অ্যান্টিবডির মাধ্যমে ধ্বংস হয় তাকে আমরা বলবো অ্যান্টিবডি নির্ভর সারা। ঠিক আছে, আর যদি সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে ধ্বংস হয় তাকে আমরা বলবো কোষ নির্ভর সারা, সাইটোটক্সিক টি কোষ। তাহলে কোষ নির্ভর সারা। তো একবার খুব কঠিন কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনে আসছিল যে কোষ নির্ভর সারায় কোন কোষের মাধ্যমে জীবাণু ধ্বংস হয়। অ্যান্সার কি হবে, সাইটোটক্সিক টি কোষ। দেখছো কত ইজি, পারা যাবে। ও আচ্ছা, এরা অনভিজ্ঞ কেন, কারণ এরা তো এখনো জীবাণুর বিরুদ্ধে কোনো কাজ করে নাই, তারা ঘুমায় আছে। তো যখনই জীবাণু আসবে হেল্পার টি কোষ এদের জাগাবে, তখনই তারা আসলে কার্যকর হবে। ওকে, বোঝা গেছে? তাহলে পারা যাবে এটা। তাহলে এখান থেকে আমরা কি জানবো, যে এন্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কে কাজ করে, অ্যান্সার কি হবে, ম্যাক্রোফেজ। ঠিক আছে, আচ্ছা। আর অ্যান্টিবডি নির্ভর সারায় কিসের মাধ্যমে জীবাণু ধ্বংস হয়, অ্যান্টিবডির মাধ্যমে। আর কোষ নির্ভর সারায় কিসের মাধ্যমে, সাইটোটক্সিক টি কোষের মাধ্যমে। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করো, এখন তোমার মাথায় কোশ্চেন আসতেছে না যে আপু অ্যান্টিবডি আর সাইটোটক্সিক টি কোষ দুইটার মাধ্যমে তো জীবাণু ধ্বংস হয়, তাহলে কখন কে কাজ করবে, দুইজন কি একসাথে কাজ করবে নাকি দুইজন আলাদা আলাদা কাজ করবে, তাই না? দেখো, মনে রাখবা, যে জীবাণু কোষের বাইরে আছে, এখনো কোষে ঢুকে নাই, সেই কোষ বহিস্থ জীবাণুকে ধ্বংস করবে অ্যান্টিবডি। দেখো অ্যান্টিবডিতে ব আছে, তাহলে কোষের বাইরের জীবাণুকে কে ধ্বংস করবে, অ্যান্টিবডি। আচ্ছা, এরপরে খেয়াল করো, আর মনে করো যে কোষের ভিতরে জীবাণু ঢুকে গেছে, সেই ধরনের জীবাণুকে কে মারবে, সাইটোটক্সিক টি কোষ, অর্থাৎ অন্তঃকোষীয় জীবাণুকে মারবে সাইটোটক্সিক টি কোষ। আর কোষের বাইরের জীবাণুকে কে মারবে, অ্যান্টিবডি। ঠিক আছে, পারবা সবাই? তাহলে আমি পরের স্লাইডে যাই। হ্যাঁ দেখো, বি সেল টি সেল দুইটা জায়গায় স্মৃতিকোষ তৈরি হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো সহজাত আর অর্জিত প্রতিরক্ষার পার্থক্য। সহজাত মানে কি, প্রথম আর দ্বিতীয় স্তর, অর্জিত মানে কি তৃতীয় স্তর। এই পার্থক্য আমার পড়ানোর কিছুই নেই, এটা তোমরা কমন সেন্স যদি থাকে অ্যাপ্লাই করলেই পারবা। দেখো, সহজাত প্রতিরক্ষা মানে কি, প্রথম আর দ্বিতীয় স্তর। প্রথম আর দ্বিতীয় স্তরে কি আছে, ত্বক আছে, আমরা জানি, আরো অনেক কিছু আছে। তাহলে আমরা একটু তুলনা করে পড়ি। দেখো, সহজাত, তাহলে এটা কি আজীবন থাকে, সবসময় উপস্থিত থাকে। এই সহজাত প্রতিরক্ষা স্তর থাকার জন্য পূর্বে আক্রান্তের প্রয়োজন হয় না। এরকম কি হয় যে মশা কামড় দিলে ত্বক তৈরি হবে, এর আগে ত্বক তৈরি হবে না, তা কিন্তু না। এই সহজাত প্রতিরক্ষা স্তর সব সময় থাকে। ঠিক আছে, এটা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়, এখানে কোনো স্মৃতিকোষ তৈরি হয় না, কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া হয় না। এর উপাদান কি কি আমরা সব আগে পড়ে আসছি। ঠিক আছে, তো এটা তোমরা এমনিতেই পারবা। তাহলে 30 সেকেন্ড একটু রিভিশন দাও, আমি যা যা পড়াইছি আমরা আরেকটা ছোট্ট পরীক্ষা দিয়ে দিব। আর যার মনে হচ্ছে যে ক্লাস করে লাভ নাই, ক্লাস কেন শেষ হচ্ছে না, ঘুম আসতেছে, সে আরামসে চলে যায় ঘুমাইতে পারো, কাউকে এখানে ধরে রাখা হয় নাই। ওকে, তাহলে আমরা একটা পরীক্ষা দিয়ে ফেলি। ঠিক আছে, 3টা কোশ্চেন, একদম ছোট ছোট, জাস্ট 10 মিনিটে অ্যান্সার দিয়ে ফেলো। হয়ে গেছে, পারবেন?
ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। আসলে আমাদের লাস্টের কিছু টপিক খুবই ইম্পর্টেন্ট, পড়ে ফেলি। ভেরি গুড। আচ্ছা, তাহলে খেয়াল করো, প্রতিরক্ষা ব্যবস্থায় অ্যান্টিবডির ভূমিকা। আমরা জানি অ্যান্টিজেনকে মারার জন্য যে অস্ত্র তৈরি হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। ওকে, অ্যান্টিবডি রাসায়নিকভাবে কি এক একটা প্রোটিন অণু, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, তাহলে মনে রাখবা আমাদের যে লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এখন মনে রাখবা এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় প্লাজমা কোষ, আর এই প্লাজমা কোষ থেকেই তৈরি হয় অ্যান্টিবডি। তাহলে খেয়াল করো কি কি অবজেক্টিভ আসতে পারে। লিম্ফোসাইট কয় ধরনের? দুই ধরনের। কি কি? টি লিম্ফোসাইট আর হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হবে কি কোষ? প্লাজমা কোষ। আর প্লাজমা কোষ থেকে তৈরি হবে অ্যান্টিবডি। তাহলে খেয়াল করে দেখো, অ্যান্টিবডি তৈরি হচ্ছে কোন কোষ থেকে? প্লাজমা কোষ থেকে। প্লাজমা কোষ আসতেছে কোন কোষ থেকে? বি লিম্ফোসাইট থেকে। বি লিম্ফোসাইট আসে কোথা থেকে? লিম্ফোসাইট থেকে। আর লিম্ফোসাইট হচ্ছে এক প্রকার শ্বেত রক্ত কণিকা। তো একবার ভর্তি পরীক্ষায় আসছিল যে নিম্নের কোন শ্বেত রক্ত কণিকা অ্যান্টিবডি তৈরি করে? নিউট্রোফিল, মনোসাইট, বেসোফিল, লিম্ফোসাইট। অ্যান্সার কি হবে? ভেরি গুড, লিম্ফোসাইট। তাহলে পারবা, জাস্ট এভাবে মনে রাখবা, লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি। লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, প্লাজমা কোষ, অ্যান্টিবডি, শেষ। ওকে, আচ্ছা এবার আসো অ্যান্টিবডির গঠন। খুবই সোজা, 5 সেকেন্ডের পর আমাদের খেয়াল করে দেখো কি বলছে, যে মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। ওকে, প্রত্যেকটা অ্যান্টিবডির প্রধান কয়টা অংশ আছে? 4টা অংশ। প্রথমে কি বলছে? ভারী ও হালকা শৃঙ্খল, ডাইসালফাইড বন্ড, স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল, আর একটা হচ্ছে কবজা অঞ্চল। তাহলে খেয়াল করে দেখো, এই যে ভিতরের দিকের লম্বা যে দুইটা বাহু, এই দুইটা হচ্ছে ভারী শৃঙ্খল। তাহলে ভারী শৃঙ্খল থাকে কয়টা? 2টা। আচ্ছা, পাশের যে দুইটা ছোট শৃঙ্খল, এই দুইটা হচ্ছে হালকা শৃঙ্খল। তাহলে হালকা শৃঙ্খলও থাকে কয়টা? 2টা। এবার খেয়াল করো, ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত বলা আছে? 50 থেকে 70 কিলো ডাল্টন। আর হালকা শৃঙ্খলের আণবিক ওজন কত হবে? 23 কিলো ডাল্টন। ওকে, আচ্ছা এবার আসো ডাই সালফাইড বন্ড। অনেকে ডাই শুনে মনে করে 2, কিন্তু মনে রাখবা ডাই সালফাইড বন্ড থাকবে কয়টা? 3টা। এই ভারী আর হালকার মধ্যে একটা, এই ভারী আর হালকার মধ্যে একটা, আর 2টা ভারীর মধ্যে একটা। তাহলে ডাই সালফাইড বন্ড থাকে কয়টা? 3টা। আচ্ছা এবার আসো স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল। অ্যান্টিবডির পুরা নিচের জায়গাটাই হচ্ছে স্থায়ী অঞ্চল। একমাত্র যে জায়গাটা দিয়ে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে ধরে, অর্থাৎ মাথার এই জায়গাটা, সেটাই হচ্ছে পরিবর্তনশীল অংশ। তাহলে অ্যান্টিবডি যে জায়গা দিয়ে অ্যান্টিজেনকে ধরবে, এটাই হচ্ছে তার পরিবর্তনশীল অঞ্চল। এই অংশটাকে বলা হয় প্যারাটপ। তাহলে অ্যান্টিবডির অ্যান্টিজেন ধরার যে জায়গাটা, সেই জায়গাটার নাম কি? প্যারাটপ। প্যারাটপ কিসের মতো কাজ করে? তালা চাবি। ওকে, অর্থাৎ যদি অ্যান্টিজেন গোল হয়, সেই অ্যান্টিজেনকে ধরার জন্য অ্যান্টিবডির মাথাও গোল হয়ে যাবে। যদি অ্যান্টিজেন চারকোনা হয়, সেই চারকোনাকে ধরার জন্য অ্যান্টিবডির মাথাও চারকোনা হয়ে যাবে। অর্থাৎ যেমন তালা তার তেমন চাবি। ওকে, আচ্ছা আর কবজা অঞ্চল কোনটা? এই যে দেখো, যে জায়গা থেকে ভাত খাইছে, 2 ভাগ হয়ে গেছে, এই জায়গাটাকে বলা হয় কবজা অঞ্চল। ঠিক আছে, এই কবজা অঞ্চলের কাজ কি? নমনীয়তা দান করা। দেখো আমি কিন্তু একটা কথা বারবার বলতেছি যাতে তোমাদের মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে, আমার উদ্দেশ্য তোমরা এখানেই পড়াটা কমপ্লিট করে ফেলো। তাহলে খেয়াল করে দেখো, মানুষের দেহে কয় ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে? 100 মিলিয়ন বা 10 কোটি। অ্যান্টিবডি প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত? 4টা। প্রথমে কি আছে? ভারী ও হালকা শৃঙ্খল। ভারী শৃঙ্খল কয়টা? 2টা। হালকা শৃঙ্খল কয়টা? 2টা। ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত? 50 থেকে 70 কিলো ডাল্টন। হালকা শৃঙ্খলের কত? 23 কিলো ডাল্টন। ডাইসালফাইড বন্ড থাকে কয়টা? 3টা। আচ্ছা, পরিবর্তনশীল অংশের নাম কি? প্যারাটপ।
কবজা অঞ্চলের কাজ কি? নমনীয়তা দান করা। ঠিক আছে, পারা যাবে? ওকে, দেখো অ্যান্টিবডির প্রকারভেদ খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা তোমাদের কম্পোনেন্ট বুকে দেওয়া আছে, আমি একটু পড়াই দিই। ওকে, খেয়াল করে দেখো, অ্যান্টিবডি হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের নাম আমরা মনে রাখবো গ্যামেট দিয়ে। তাহলে অ্যান্টিবডি কয় প্রকার? 5 প্রকার। কি দিয়ে মনে রাখবো? গ্যামেট, GAMED। তো প্রথমে আসি জি। মনে রাখবা যতটা অ্যান্টিবডি আছে, এই যে 5 প্রকার অ্যান্টিবডির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে অ্যান্টিবডি জি। ওকে, আর আমরা কি জানি? ছোট মরিচে ঝাল বেশি, তাই না? তাহলে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যান্টিবডি জি। কত পার্সেন্ট? 75%। এটা কিন্তু ডিউর ভর্তি পরীক্ষায় আসছে যে আইজিজি কত পার্সেন্ট পাওয়া যায়? 75%। ওকে, আচ্ছা, এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখবা, যে এটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যেটা ভ্রূণ দেহে পাওয়া যায়। ওকে, এখন তোমরা আমাকে বলো, ভ্রূণ মায়ের সাথে কি দিয়ে কানেক্টেড থাকে? প্লাসেন্টা বা অমরা দিয়ে। তাহলে একমাত্র কোন অ্যান্টিবডি অমরা অতিক্রম করতে পারবে? আইজিজি। আর একটাও কিন্তু অমরা অতিক্রম করতে পারে না, এই কারণে আর কোনো অ্যান্টিবডিকে ভ্রূণ দেহে পাওয়া যায় না। একমাত্র আইজিজি অমরা অতিক্রম করতে পারে, এই কারণে আইজিজি হচ্ছে ভ্রূণ দেহে পাওয়া যায়। ঠিক আছে, পারবা? তাহলে আমরা জি পারবো। এখন আসি আইজিএ। ধরো বাচ্চাটা জন্মগ্রহণ করছে, করার পর সে কি করে? মায়ের দুধ পান করে। আমরা বলছি যে মায়ের দুধে এক প্রকার অ্যান্টিবডি পাওয়া যায়, সেই অ্যান্টিবডি কোনটা? আইজিএ। তাহলে খেয়াল করে দেখো, মায়ের কাছ থেকে কিন্তু আমরা 2 ধরনের অ্যান্টিবডি পাচ্ছি, একটা হচ্ছে আইজিজি, একটা হচ্ছে আইজিএ। আইজিজি পাই জন্মের আগে আর আইজিএ পাই জন্মের পরে। ঠিক আছে, আইজিজি কি করে? অমরা অতিক্রম করতে পারে। আর আইজিএ কোথায় পাওয়া যায়? মায়ের দুধে। ঠিক আছে, আচ্ছা, এবার আসেন আইজিএম। এখান থেকে আমরা একটা জিনিসই মনে রাখবো, সেটা হচ্ছে এই আইজিএম হচ্ছে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি। ধরো কারো রক্তের গ্রুপ এ পজিটিভ, তার মানে কি? তার রক্তে এ অ্যান্টিজেন আছে আর বি অ্যান্টিবডি আছে। তাহলে এই যে বি অ্যান্টিবডি আছে, এটা আসলে কোন ধরনের অ্যান্টিবডি? এই 5 প্রকারের মধ্যে সেটা হচ্ছে এম ধরনের অ্যান্টিবডি। তো যদি পরীক্ষায় আসে এবিও ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কোন ধরনের অ্যান্টিবডি, অ্যান্সার কি হবে? আইজিএম। ওকে, আচ্ছা, এবার আসো আইজিই। খেয়াল করে দেখো, সবচেয়ে কম পাওয়া যায় আইজিই, 0.1%। এই কারণে আইজিই কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। ঠিক আছে, আর কোথায় পাবো আমরা আইজিই কে? আমরা মনে রাখবো বাম দিয়ে বা বোম দিয়ে। দেখো, ব দিয়ে হচ্ছে বি কোষ, ব দিয়ে বেসোফিল, ম দিয়ে মাস্ট কোষ। তাহলে আইজিই আমরা কোথায় পাই? বোমে পাই, অর্থাৎ বি কোষ, বেসোফিল আর মাস্ট কোষ। এখন আমি তোমাদের আগেই বলে আসছি, যেখানেই বেসোফিল আর মাস্ট কোষ পাবা সেখানেই কে চলে আসবে? হিস্টামিন। তাহলে দেখো আইজিই এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কি জানি? হিস্টামিনের কাজ হচ্ছে অ্যালার্জিক সারাদান তৈরি করা বা অ্যালার্জি তৈরি করা। এই কারণে কিন্তু কারো অ্যালার্জি হলে কোন ওষুধ খায়? অ্যান্টি হিস্টামিন খায়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, দুর্লভ অ্যান্টিবডি কোনটা? আইজিই। কোথায় পাওয়া যায়? বামে পাওয়া যায়, অর্থাৎ বি কোষ, বেসোফিল, মাস্ট কোষ। এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা, আর হিস্টামিন মানেই অ্যালার্জিক সারাদানে ভূমিকা রাখা। ওকে, লাস্টে আসো কি বলছে? আইজিডি। ঠিক আছে, দেখো ডি দেখতে অনেকটা বি এর মতো না? তাহলে ডি এর কাজ কি? বি কোষকে সক্রিয় করা। ওকে, তাহলে পারা যাবে। তাহলে আমরা কি কি পড়লাম আরেকবার আমি একটু রিপিট করি, তোমরা জাস্ট তোমাদের মাথায় ঢুকাও। সবচেয়ে ছোট অ্যান্টিবডি কোনটা? আইজিজি। সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা? আইজিজি। কত পার্সেন্ট? 75%। কোথায় পাই আমরা? ভ্রূণদেহে পাই, অর্থাৎ এটাই একমাত্র অ্যান্টিবডি যেটা অমরা অতিক্রম করতে পারে। ওকে, এবার আসি আইজিএ। এটা কি করে? আমরা মায়ের দুধে পাই।
এবার আসো IgM, এটা কোন অ্যান্টিবডি? ABO ব্লাড গ্রুপের অ্যান্টিবডি, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে কম পাওয়া যায় কোনটা? IgE। এই কারণে IgE কে বলা হয় দুর্লভ অ্যান্টিবডি। কোথায় পাই আমরা? বামে পাই, অর্থাৎ বিকোষ, বেসোফিল, মাস্ট কোষ। তাহলে IgE এর কাজ কি? হিস্টামিন ক্ষরণে উদ্দীপ্ত করা, আবার বিভিন্ন অ্যালার্জিক সারাদানে ভূমিকা রাখা। ওকে, লাস্টে কি আছে? IgD। ডি দেখতে কার মতো? বির মতো। তাহলে ডি এর কাজ কি? বি কোষকে সক্রিয় করা। ওকে, তাহলে যা যা বলছি আপনাদের মাথায় ঢুকেছে? পারবা সবাই? ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাই। আসলে অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের পার্থক্য, এটাও তোমরা পারবা, এটা আমার পড়ায় দেওয়ার কিছু নাই, এটাও কমন সেন্স খাটাইলে পারা যাবে। অ্যান্টিবডি কি? অ্যান্টিজেনের হাত থেকে আমাদের প্রতিরোধ করতে যেটা তৈরি হয়, বা অ্যান্টিজেনকে মারতে যা তৈরি হয়, সেটাই হচ্ছে অ্যান্টিবডি। আর অ্যান্টিজেন কি? সেটা হচ্ছে একটা বহিরাগত বস্তু যেটা আমাদের দেহে অনুপ্রবেশ করে। অ্যান্টিবডি রাসায়নিকভাবে কি আমরা পড়ে আসছি, অ্যান্টিবডি হচ্ছে রাসায়নিকভাবে প্রোটিন। আর অ্যান্টিজেন রাসায়নিকভাবে কি হতে পারে? প্রোটিনও হতে পারে, পলিস্যাকারাইডও হতে পারে, বা গ্লাইকোপ্রোটিনও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, অ্যান্টিবডি কোথায় অবস্থান করে? প্লাজমায়। এই কারণে কিন্তু আমরা বলি যে প্লাজমা থেরাপি, আমরা করোনা আক্রান্ত ব্যক্তিকে কি করি? আরেকজন ব্যক্তির প্লাজমা দিই, কারণ প্লাজমার ভিতরেই কে থাকে? অ্যান্টিবডি থাকে। ওকে, আর অ্যান্টিজেন কই থাকে? হয় লোহিত রক্তকণিকার উপরে কিংবা অণুজীবের গায়ে। দেখো, এই যে অণুজীব, এটাকে তো আমরা পুরোপুরি ভাবে অ্যান্টিজেন বলি, কিন্তু আসলে এই অণুজীবের যে অংশটুক রোগ তৈরি করে তাকে আমরা অ্যান্টিজেন বলি। তাহলে অ্যান্টিজেন কই থাকতেছে? অণুজীবের গায়ে। ওকে, আচ্ছা, খেয়াল করো, অ্যান্টিজেন থাকলেই কেবল অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিজেন ছাড়া অ্যান্টিবডির কোনো উপস্থিতি নাই। ওকে, আচ্ছা, আর অ্যান্টিজেনের সক্রিয় অবস্থান রয়েছে। দেখো, অ্যান্টিবডি কি? রক্ষণাত্মক, কারণ আমাদেরকে রক্ষা করতেছে। আর অ্যান্টিজেন কি? আমাদের ধ্বংস করে, এই কারণে এগুলো হচ্ছে ধ্বংসাত্মক। দেখছেন, এটা আপনারা এমনিতেই পারতেন। এবার আসো আমাদের লাস্ট টপিক, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদের এখানে মুখস্থ করাই দিব, একদম নাক মুখ সব বন্ধ করে খালি কান খোলা রাখবা, ঠিক আছে। দেখো কি বলছে, প্রতিরক্ষা ব্যবস্থায় টিকার ভূমিকা। ওকে, টিকা মানে কি? ভ্যাকসিন। এই ভ্যাকসিন আমরা বানাই, তাহলে উৎপাদনের উপর ভিত্তি করে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। অ্যান্টিবডি কয় প্রকার ছিল? 5 প্রকার। ভ্যাকসিনও কয় প্রকার? 5 প্রকার। ওকে, আচ্ছা, তাহলে এই 5 প্রকার ভ্যাকসিনের নাম এবং এদের যে হাজার হাজার উদাহরণ, এই সব আমাদের মুখস্থ করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো, এই 5 প্রকার ভ্যাকসিনের নাম আমরা মনে রাখবো কি দিয়ে? কষ্ট, শনি। অর্থাৎ মুখস্থ করতে কষ্ট, আর মুখস্থ করতে না পারলে কপালে কি আছে? শনি আছে। ওকে, তাহলে দেখো, ক দিয়ে কনজুগেট, স দিয়ে সাব ইউনিট, ট দিয়ে টক্সয়েড, তালব্য স দিয়ে শক্তি হ্রাস, আর নি দিয়ে হচ্ছে নিষ্ক্রিয়। তাহলে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, নিষ্ক্রিয়। ওকে, ধরো পরীক্ষায় আসলো, নিচের কোনটি ভ্যাকসিনের প্রকারভেদ নয়? কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, সক্রিয়। অ্যান্সার কি হবে? সক্রিয়। মনে রাখো, তাহলে কনজুগেট, সাব ইউনিট, টক্সয়েড, শক্তিহ্রাস, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। আচ্ছা, এরপর আসি উদাহরণ। দেখো, কনজুগেটের উদাহরণ আমরা মনে রাখবো আই দিয়ে, অর্থাৎ কনজুগেটের একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে আই দিয়ে। ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। দেখো, কনজুগেট অনেক বড় নাম, এর ভ্যাকসিনের নামও কিন্তু অনেক বড়, ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ওকে, আচ্ছা, এবার আসো সাব ইউনিট। সাব ইউনিটের উদাহরণ আমরা মনে রাখবো এইচ দিয়ে। দেখো, এইচ দিয়ে দুইটা ভ্যাকসিনের নাম আছে, একটা হচ্ছে হেপাটাইটিস বি, আর একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তাহলে সাব ইউনিটের উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো? এইচ দিয়ে, হেপাটাইটিস বি আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর বলতে পারো আপু হেপাটাইটিস এও তো আছে, কিভাবে মনে রাখবো? দেখো, সাব ইউনিট লিখতে কি বি লাগে না, এই কারণে হেপাটাইটিস বি। ওকে,
আচ্ছা, এরপর আসি টক্সয়েড। দেখো যদি টক্সয়েডকে আমি বাংলায় লিখি, শুরুতে লাগে ট আর শেষে লাগে ড। তাহলে টক্সয়েডের উদাহরণ দেখো, ট দিয়ে আর ড দিয়ে। ট দিয়ে টিটেনাস আর ড দিয়ে ডিপথেরিয়া। ওকে, এখন টিটেনাসের বাংলা কি? ধনুষ্টঙ্কার। এখন যদি পরীক্ষায় থাকে ধনুষ্টঙ্কার, তখন তো চিল্লাবা, আয় হায় আপু ধনুষ্টঙ্কারে তো টও নাই ডও নাই। দেখো ধনুষ্টঙ্কার এর ভিতরে একটা কি আছে? ট আছে। ওকে, আচ্ছা, এবার আসেন শক্তিহ্রাস। তাহলে শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ আমরা কি দিয়ে মনে রাখবো? মামিটা পানি খায়, মা দিয়ে মামস, মি দিয়ে মিজলস, টা দিয়ে টাইফয়েড, আর পানি দিয়ে পানি বসন্ত। শক্তিহ্রাস ভ্যাকসিনের উদাহরণ কি? মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। ওকে, তাহলে এই ছাড়া বাদ বাকি যা আছে সবই হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ আমরা মুখস্থ করব না, এছাড়া বাদ বাকি যা আছে সব হচ্ছে নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ। ধরো তোমার পরীক্ষায় আসলো, নিচের কোনটি নিষ্ক্রিয় ভ্যাকসিনের উদাহরণ? মামস, মিজলস, টাইফয়েড, পোলিও। অ্যান্সার কি হবে? পোলিও। দেখছো, সবাই পারবা। তাহলে শক্তিহ্রাস কি? মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। এই দেখো টাইফয়েড আছে, এখানে লেখা নেই, লিখে দিচ্ছি। ওকে, দেখছো কত ইজি। জান্নাতুল ভেরি গুড, ইতি ভেরি গুড, সানজিদা ভেরি গুড। ওকে, তাহলে খেয়াল করো এই ভ্যাকসিনের উদাহরণগুলো প্রচুর 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 আসে। আমি আরেকবার বলতেছি, সবাই একবার রিপিট করো। তাহলে কনজুগেট ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। সাব ইউনিট আমরা এইচ দিয়ে মনে রাখবো, হেপাটাইটিস বি আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। টক্সয়েড ট আর ড, ট দিয়ে টিটেনাস আর ড দিয়ে হচ্ছে ডিপথেরিয়া। শক্তিহ্রাস মামিটা পানি খায়, মামস, মিজলস, টাইফয়েড, পানি বসন্ত। আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে নিষ্ক্রিয়। ওকে, পারা যাবে? ওকে, দেখো আমাদের লাস্ট টপিক, এটা আসলেই লাস্ট, এরপর আর কিচ্ছু নাই, লাস্ট পেজ। দেখো ভ্যাকসিনেশন, ঠিক আছে? এখান থেকে দুই একটা লাইন ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি, পড়ে ফেলবা। তাহলে এই যে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন সবার আগে কে আবিষ্কার করছিল? ডক্টর এডওয়ার্ড জেনার। ঠিক আছে, কত সালে? 1796 সালে। কিসের ভ্যাকসিন? গুটি বসন্তের। তাহলে সর্বপ্রথম কোন রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়? গুটি বসন্তের। কে আবিষ্কার করে? ডক্টর এডওয়ার্ড জেনার। কত সালে? 1796 সালে। ঠিক আছে, দেখো একজন বিজ্ঞানী আবিষ্কৃত হয়েছে, দ্বীপ। পানি বসন্ত, চিকেন পক্স, ইংলিশ নামটা ঠিক মিলল না, তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। দেখো তাহলে কে সবার আগে আবিষ্কার করছে? ডক্টর এডওয়ার্ড জেনার। কোন ভ্যাকসিন? গুটি বসন্ত। কত সালে? 1796 সালে। ওকে, আচ্ছা, কোন রোগের ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয় নাই? এইডস। ওকে, আচ্ছা, এবার আসো 6 নম্বর পয়েন্টে। অ্যান্টিবডি কার্যপদ্ধতি লাগবে না শোনা, লাগলে আমি পড়াই দিতাম। খেয়াল করো কি বলছে এখানে, মিশ্র ভ্যাকসিন। মিশ্র ভ্যাকসিন মানে কি? যদি একসাথে কয়েকটা রোগের ভ্যাকসিন দেওয়া হয় তাকে আমরা বলি মিশ্র ভ্যাকসিন। যেমন MMR, মিজলস, মামস, রুবেলা, 3টা রোগের ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হইলো না, এই কারণে MMR কে বলা হয় মিশ্র ভ্যাকসিন। ঠিক আছে, এখন বুদ্ধি করে আমাকে আরেকটা ভ্যাকসিনের নাম বলো তো, যেটা মিশ্র ভ্যাকসিন। কে বলতে পারবা? বইয়ের বাইরে থেকে কোনো কোশ্চেন হবে না, বুঝছো? হ্যাঁ, একটা হচ্ছে DPT। ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস, ঐশী ভেরি গুড, মালিয়া ভেরি গুড। ডি দিয়ে ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস মানে হুপিং কাশি, আর টি দিয়ে হচ্ছে টিটেনাস। তাহলে এখানেও 3টা রোগের ভ্যাকসিন একসাথে দেওয়া হলো, তাহলে ডিপিটিও এক প্রকার মিশ্র ভ্যাকসিন। আবার MMR, মিজলস, মামস, রুবেলা, 3টা রোগের ভ্যাকসিন একসঙ্গে দেওয়া হলো, তাহলে MMRও হচ্ছে একটা মিশ্র ভ্যাকসিন। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমাকে বলো তো, এটা আলিম স্যারের বই আছে, কিন্তু এটা কমন সেন্স, তোমাদের জানা উচিত।
জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিনটা দেওয়া হয়? একটা বাচ্চাকে জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়? কে বলতে পারবা? একটা বাচ্চাকে জন্মের পরপর সর্বপ্রথম কোন ভ্যাকসিন দেওয়া হয়? ভেরি গুড মোমো, রাউন্ড ট্রাস্ট। দুজনই ঠিক। মনে রাখবা জন্মের পরপরই আসলে দুইটা ভ্যাকসিন দেওয়া হয়, একটা হচ্ছে বিসিজি আর একটা হচ্ছে ওপিভি। বিসিজি হচ্ছে যক্ষ্মার ভ্যাকসিন আর ওপিভি হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, অর্থাৎ পোলিওর ভ্যাকসিন। ঠিক আছে, দেখবা সবার বাম হাতে সুন্দর একটা দাগ আছে, তালুতে কবজিতে না, এই বাহুতে। ঠিক আছে, ওই দাগটা কোন ভ্যাকসিনের? বিসিজি ভ্যাকসিনের। যার হাতে দাগ নাই তার মানে তাকে ভ্যাকসিন দেওয়া হয় নাই। ওকে, তাহলে জন্মের পরপর একটা বাচ্চাকে কোন ভ্যাকসিন দেওয়া হয়? বিসিজি বা বিসিজি ভ্যাকসিন কখন দেওয়া হয়? জন্মের পরপর। ওকে, আচ্ছা, তাহলে যা যা পড়লাম সব কি মাথায় ঢুকছে? এখন 30 সেকেন্ড একটু পড়ো, আমরা একটা ছোট্ট পরীক্ষা দিব। আমাদের লাস্ট এক্সাম। ওকে, তাহলে আমরা পরীক্ষাটা দিয়ে ফেলি। নাও, 1 2 3 4 5 6 7, 7টা কোশ্চেন দ্রুত অ্যান্সার করে ফেলো। আর যার দেওয়ার পরও ভ্যাকসিনের দাগ নাই তার মানে তার ভ্যাকসিন কাজ করে নাই। দেখো মুন্সি ভাই কত খুশি, আমার আছে মানে আমাকে দিছে। পরীক্ষা দাও, পরীক্ষা দাও তাড়াতাড়ি। শেষ। আচ্ছা, তাহলে আমি অ্যান্সার গুলো বলে ফেলি, দেখো মিলায় নাও হয়েছে কিনা। লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের। ঠিক আছে, আজমল স্যারের বই 2 ধরনের আছে, আমরা 2 ধরনেরই জানবো। মায়ের দুধে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? আইজি এ। এক সেকেন্ড দাঁড়াও, কোনটা পাওয়া যায়? আইজি এ। আচ্ছা, উৎপাদনের ধরনের উপর ভিত্তি করে ভ্যাকসিন কয় প্রকার? 5 প্রকার। মামস কোন ধরনের ভ্যাকসিন? শক্তি হ্রাস। টিটেনাস কোন জাতীয় ভ্যাকসিন? টক্সয়েড, তাই না? আচ্ছা, গুটি বসন্তের ভ্যাকসিন কে আবিষ্কার করেন? ডক্টর এডওয়ার্ড জেনার। আচ্ছা, গুটি বসন্তের ভ্যাকসিন কত সালে আবিষ্কৃত হয়? 1796। সবাই পারছো আশা করি। আচ্ছা, পিছনে গুলো অ্যান্সারও মিলাই ফেলো। ওকে, তাড়াতাড়ি আমরা। দেখো, হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ, দেখো একজন লিখছে কি জেনার 1796, দ্বীপ, এমন ভাব যেন জেনার ওনার বন্ধু ছোট্টবেলার। জেনার, ডক্টর এডওয়ার্ড জেনার, সম্মান দিয়ে কথা বলো। দেখো, হাসপাতাল বা ক্লিনিকের সংক্রমণ কোন ধরনের প্রতিরক্ষা? প্রাস, প্রাকৃতিক সক্রিয়। একটা গুরুত্বপূর্ণ এন্টিজেন উপস্থাপক হিসেবে কাজ করে কোন কোষ? আমরা জানি ম্যাক্রোফেজ। আচ্ছা, কোন জাতীয় প্রতিরক্ষায় পূর্বে আক্রান্তর প্রয়োজন হয় না? সহজাত প্রতিরক্ষায়। ওকে, ওকে, তারপর হচ্ছে স্পট এক্সাম 2 তে যাই। দেখো, ত্বকের বাইরের স্তর কোনটা? সবাই জানি আমরা এপিডার্মিস। ত্বকের পিএইচ কত? 3 থেকে 5। দুধে কোন ব্যাকটেরিয়া নাশক উপস্থিত? ল্যাক্টো পার অক্সিডেজ। একটা নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে? 3 থেকে 20টা। ফ্যাগোসাইটোসিসের ধাপ কয়টা? 7টা। ওকে, আচ্ছা, লিম্ফোসাইটের উৎপত্তি কোথায়? আমি বলছিলাম একমাত্র লিম্ফোসাইট আসে ভ্রূণীয় স্টেম কোষ থেকে। ফ্যাগোসাইট কোন প্রতিরক্ষা স্তরের উপাদান? দ্বিতীয়। আচ্ছা, অশ্রু ও লালায় কোন এনজাইম রয়েছে? লাইসোজাইম। দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। হিস্টামিন ক্ষরণ করে কোন কোষ? বোমা, বেসোফিল আর মাস্ট কোষ। ওকে,
তাহলে সবাইকে থ্যাংক ইউ। একটা সেকেন্ড। আজমল স্যারের বইয়ে গ্রেড 1, 2, 3 যা যা ছিল আমরা কিন্তু সব পড়ে ফেলছি, ঠিক আছে? তাহলে এখন যদি কোনো টপিক তোমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট বা বাকি যেটা তোমার কাছে পড়তে মনে হয় তুমি অবশ্যই পড়ে ফেলবা। ওকে, তাহলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। কারো যদি কোনো সমস্যা তারপরেও থাকে যে আপু ক্লাসে তো আমি আকাশ বাতাস ফুল এসবের দিক তাকাইছিলাম, এই কারণে তখন কোশ্চেন করতে পারি নাই, তাহলে তাও এটা আমার সমস্যা রয়ে গেছে, তাহলে কমেন্ট সেকশনে লিখবা, ওই যে সমস্যার যে পোস্টটা ওখানে লিখবা, আমি তোমাদের যে সমস্যা আছে আমি ইনশাল্লাহ সলভ করে দিব, ঠিক আছে? শোনো, অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিভাবে পড়তাম, আমি রাত দিন 24 ঘন্টা জেগে পড়তাম। সত্যি কথা, আমি আমার লাইফে সবচেয়ে বেশি পড়াশোনা অ্যাডমিশনের টাইমে করছি। আর আমি একটা জিনিস খেয়াল করছি, তোমরা করো কি, ধরো বইয়ের প্রথম দিক দিয়ে পড়া শুরু করো, তো প্রথম 5 থেকে 6 পেজ খুব ভালো মতো পড়া হয়, লাস্টের দিকে যে কি হয় আর ঠিক মতো পড়া হয় না, ওই যে পড়তে পড়তে টায়ার্ডনেস চলে আসে। তো আমি করতাম কি, ধরো প্রথম 2 পেজ পড়তাম, পরে বইটা বন্ধ করতাম, বন্ধ করে নিজেই মনে করার চেষ্টা করতাম যে আচ্ছা আমি 2 পেজ থেকে কি কি পড়ছি। দেখা যেত অনেক কিছু মনে পড়ছে, অনেক কিছু মনে পড়তেছে না, যেটা মনে পড়তো না সেটা আমি মার্কার দিয়ে দাগাইতাম এবং সেটা আমি আরেকবার দেখতাম। এইভাবে পড়লে হয় কি জানো, পড়াটার ভুলো পানা। তোমরা কি পড়তেই থাকো 10 নম্বর পৃষ্ঠায় আসে প্রথম পৃষ্ঠা সবকিছু ভুলে যাও। এই কারণে একটা না পড়বা না, প্রথম 2 পেজ পড়বা, বই বন্ধ করবা, মনে করবা, শেষ। পরে 2 পেজ পড়বা, বই বন্ধ করবা, নিজে নিজে মনে করবা, ঠিক আছে? তাহলে এভাবে পড়লে দেখবা পড়া মনে থাকতেছে। আর আরেকটা কাজ করব, অবশ্যই একটা টাইম সেট করে নিবা যে আমি এই চ্যাপ্টার এইটুক টাইমের মধ্যে পড়বো, বা এই কয়টা পেজ এইটুক টাইমের মধ্যে পড়বো। নয়তো কি হয় জানো, প্রথম টুক তো পড়তে আসো, প্রথম 10-12 পেজ পড়া হয়, লাস্টের দিকে যে আর সময় থাকে না, ওই লাস্টের পেজ কখনোই পড়া হয় না। এ কারণে সবসময় একটু টাইম সেট করে নিবা যে আমি প্রথম 2 পেজ 20 মিনিটে পড়বো, পরের 3 পেজ 30 মিনিটে পড়বো, ঠিক আছে? তাহলে এভাবে পড়লে দেখবা পড়া মনে রাখতেছে। ওকে, আচ্ছা, আর কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও। তো সবাই ভালো মতো পড়ো, সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, আমার জন্য দোয়া করো। বাই বাই, আল্লাহ হাফেজ।